পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। আমার শ্বশুর বাড়ি হচ্ছে পার্ক সার্কাসে। ওইখানকার সময়কাল কি পরিবেশ পরিস্থিতি আমি অতটা জানতাম না বিয়ের পর। আমি দেখছি আস্তে আস্তে যে পথ শিশুরা যারা অবহেলিত তারা পড়াশোনা করতে চাইছে কিন্তু করতে পারছে না। কেন করতে পারছে না? তাদের বাবা মায়ের সেই ইন্টারেস্টটাই নেই যে ছেলেকে মেয়েকে স্কুলে পাঠাবে কি কিছু একটা করাবে শেখাবে। তা আমি একটা সংস্থা ছিল পাশাপাশি স্কুলে, তা সেখানে ওদেরকে বললাম তোমরা ওদের বাবা মার সঙ্গে কথা বললাম যে তোমরা ওদের ভর্তি করে দাও, আমি দায়িত্বটা নেবো। যাই হোক, ওখানে ওরা প্রায় 2-3 বছর 4 বছর পড়লো। ওরা শিশু, মানে একদমই শিশু দিদি, একদম 3 বছর বয়স থেকে ওরা। তারপর একদিন কি হলো, আমি অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ হয়ে পড়ে গেলাম আমি স্কুলেতেই। তখন আমার পেসমেকার বসলো। তারপরে আমি দীর্ঘদিন আমি স্কুলটা অফ হয়ে গেল। স্কুলটা অফ হলে এবং স্কুল তো আমাকে আর এতদিন রাখবে না ছুটিতে। আমি তখন কি করলাম, বাড়িতেই ওদেরকে পড়াতে শুরু করলাম। ওরা এত ভালো দিদি, এত ভালো যে ওরা স্কুলের ফেরতই ওদের বাবা মা আমার কাছে নিয়ে যেত। আমি বলতাম দেখো এতগুলো বাচ্চাকে তো আমার পড়ানো বাড়িতে জায়গা নেই, আমি ওদের একটা ছোট্ট একটা জায়গায় মেঝেতে আসন পেরে বসাতাম। তখন প্রায় 8-10টা বাচ্চা ছিল দিদি। তারপর এখন আস্তে আস্তে সেটা প্রায় 25 থেকে 28টা হয়েছে। আমি সেই বাচ্চাগুলোকে নিয়ে স্কুলের পড়া বাদ দিন, আমি নিজের যে প্রতিষ্ঠানটা গড়েছি সেই প্রতিষ্ঠানে আমি ওদের স্কুলের 10 ডবল পড়াই। এবং আমাদের যা উৎসব, সমস্ত উৎসব ওরা করে, তা সেইভাবেই আমার লড়াই চলছে। ঠিক আছে, চলুক এইভাবেই আমার লড়াই বাচ্চাদের জন্য। এই ধরো 25-30টা বাচ্চার কথা বলছে, তাদের বাড়িতে রাজি করানো? হ্যাঁ, ওরা খুব খুশি দিদি। এই যে আমরা নিয়ে যাই, এই যে সমস্ত উৎসবটা পালন করি দিদি, ওরা ভীষণ খুশি। এবং বাবা মারা অতটা দিতে পারে না, তাদের হয়তো কেউ সবজি বিক্রি করে, কেউ মাছ বিক্রি করে, কেউ ফল বিক্রি করে, কিন্তু যেটুকু হোক দিদি সেটুকু কিন্তু ওরা আমাকে দেয়। আমি বলি আমি পারিশ্রমিক নেবো না, তোমরা ছেলেদের মেয়েদেরকে তোমরা খাতা কিনে দাও, একটা পেন্সিল কিনে দাও, সেইটা নিয়ে ওরা আসবে। 11-12 বছর ধরে করছে, মানে অনেক বাচ্চারা নিশ্চয়ই বড় হ্যাঁ, এখন তো একটা বাচ্চা এবার 11-এ পড়ে, মাধ্যমিক পাশ করেছে। আচ্ছা, আরো 2-3টে ক্লাস 7-এ পড়ে। আমার এজ হচ্ছে আপনার 4 বছর অবধি, মানে আমি 2.5-3 থেকে শুরু করি 4 বছর। তো এদের ভবিষ্যৎ কি, মানে এরা কতদূর পড়াশোনা করবে? এরা যতদূর টানতে পারবে, কারণ এরা সব আমার পাশে হচ্ছে সরকারি স্কুল, সমস্ত মেয়েরা সরকারি স্কুলে ঢুকছে এবং ঢুকে সব ভালো রেজাল্ট করছে। এবং ওরা কি করে, ধরুন কিছু একটা আটকে গেছে, ম্যাম এখন তোরা বড় হয়ে গেছে, ম্যাম এটা না আমি পারছি না, একটু দেখিয়ে দেবে? ঠিক আছে এসো। আপনার পরিবারে কে কে আছে? আমি, আমার স্বামী মারা গেছে, আমি আছি, আমার ছেলে বৌমা আর একটা বাচ্চা নাতনি, 3 বছর সবে হয়েছে। আচ্ছা, ছেলে আছে, বৌমা আছে, খুব ভালো। ওরাও খুব এনকারেজ করে আমাকে। বাচ্চারা কি রোজ আসে? না, সপ্তাহে 4 দিন। তো আপনার এই নিজস্ব প্রতিষ্ঠানটাকে আরো মানে রেজিস্ট্রেশন করে একটা কিছু বড় একটা এনজিও টাইপের সেটা করতে গেলে একটুখানি সবাইকার একার দ্বারা তো হয় না। আমি একার দ্বারা যেহেতু বাচ্চা 25-30টা বাচ্চাকে আমি পড়াচ্ছি, কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে গেলে আমার তো আরো সাপোর্ট দরকার, আরো মানিটারি ফান্ড, অনেক কিছুই দরকার না। সেটা আস্তে আস্তে হবে, নিশ্চয়ই হবে, ঠাকুর আছেন, ঠিক হয়ে যাবে। একদম। আজকে আপনার কথা শুনে নিশ্চয়ই অনেক মানুষ এগিয়ে আসুক, আপনাকে সাহায্য করুক এবং আপনাকে এবং আপনার পথ শিশুদের পাশে দাঁড়াক। একদম, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। সরাইঘরটা তৈরি করার পেছনে একটা ঘটনা আছে, যে ঘটনাটা আমার একটা বড় দৃষ্টিভঙ্গি জীবনের আমাকে বদলে দিল, যে কাজটা আমাকে করতেই হবে, এরকম একটা ব্যাপার। এটা 2008 সালের নভেম্বর মাস। তখন সায়েন্স সিটিতে একটা মেলা হচ্ছিল, হস্তশিল্প মেলা। তো ওখানে আমার হাতের কাজ ছিল। তা আমি ওখান থেকে বাড়ি ফিরছিলাম সেদিন। যেহেতু আমার বাড়ি মাঝদিয়া, আমাকে রানাঘাটের ওপর দিয়ে যেতে হয়, আমার বাবার বাড়ি রানাঘাট। আমি স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন ধরবো বলে। তখন এক ভদ্রমহিলা দেখলাম প্ল্যাটফর্মের এক পাশেই, মানে কোনো মতেই না তাকে মানে ভিক্ষা করছে বা খুব মানে ভবঘুরে এরকম নয়, কোনো ভালো ঘরে কেউ হয়, সে অভিমান করে চলে এসেছেন। তার দেখলাম সে অসুস্থ মনে হলো, কাঁপছেন। আমাকে উনি বললেন 10টা দিন সেভাবে কিছু খায়নি। এবং তখন আমি ভাবলাম যে কিছু হয়তো দিলে উনি খাবেন। এবং আমার যেহেতু ট্রেন চলে এসেছিলো, রাত হয়ে যাচ্ছে, আমাকে ফিরতে হবে। আমি ওনার হাতে 10টা টাকা দিলাম, দিয়ে বললাম মা আপনি কিছু খেয়ে নেবেন, আমি এখন তো কিছু দিতে পারলাম না কিনে, বলে আমি ট্রেন ধরলাম। কিন্তু ট্রেনে আমি দিদি যখন উঠলাম, দেখলাম উনি কাঁদছেন, মানে টাকাটা পেয়ে না উনি খুশি হলেন না, উনি কাঁদছেন। তারপর আমি চলে গেলাম। মানুষ তো বাড়ি গিয়ে না সেভাবে ঘুম হলো না, যে শুধু না একটা মানসিক যন্ত্রণা হতে থাকলো। তারপর পরের দিন যেহেতু আমার আর ছুটি ছিল,
আমি ফ্রিজে কিছু খাবার ছিল, আমি একটু মাংস রান্না করে আমি আবার গেলাম পরের দিন যে ওনাকে কিছু খাইয়ে আসি, মানে আমার শান্তি হচ্ছিল না। অনেক খুঁজলাম, পাশে একটা চায়ের দোকান ছিল, তাকে বললাম এখানে না কালকে এই সময় একটা মা ছিলেন। তখন চায়ের দোকানের এক মাসিমা আমাকে বলল যে উনি আজ ভোরবেলা মারা গেছেন। মানে সেই মারা যাওয়া কথাটা আজকে আমার এখনো পর্যন্ত নিজেকে অপরাধী মনে হয়। আর যখন ওনাকে নিয়ে যায় শুনেছি ওই 10টা টাকা ওনার হাতেই ছিল, মানে উনি আর সেটা দিয়ে খেতে পারেননি। তারপরে কিছুতেই বাড়ি এসে না স্থির হতে পারলাম না। আমি আমার স্বামীকে বললাম, তখন উনি বললেন যে ঠিক আছে তুমি এইভাবে ভাবছো কেন, এরকম তো আরও অনেক মানুষ আছেন, তুমি সেরকম খুঁজে তাদেরকে খোঁজো যাতে তোমার এই কষ্টটা ভুলতে পারি। তখন ভাবলাম সত্যি তো, দেখি না তাদের পাই কিনা। তারপর থেকে দিদি শুরু করলাম, আমি উঠে প্রত্যেক দিন 10 জনের করে রান্না করা শুরু করলাম নিজের হাতে এবং প্রতিদিন রাস্তায় বেরোতে শুরু করলাম। তখন দেখতে থাকলাম এই মানুষের সংখ্যাটা অনেক বেশি। কেউ হয়তো ছেলেমেয়েরা তাড়িয়ে দিয়েছে, সবসময় যে ভবঘুরে বা দরিদ্র ভিখারি নয়, কিন্তু তাদেরকে পেতে কোথায়? আমি স্টেশনে ঘুরতে থাকলাম, ঘুরতে ঘুরতে কাজের পাশাপাশি যেটুকু স্টেশনে হয়তো একটা ট্রেন মিস করতাম, দেখতাম ঠিক কেউ না কেউ মানে খাবারটার জন্য অপেক্ষা করছে। ঘুরতে ঘুরতে আমার একটা ভাইয়ের সাথে পরিচয় হলো, তাকে আমি গোবিন্দ বলে ডাকি। মানে টায়ার নিয়ে ঘষে ঘষে হাঁটে, সে ঠিক মতো মানে হাঁটতে চলতেও পারে না। এবার তার সাথে প্রতিদিন যেতে যেতে একটা সখ্য তৈরি হলো। 8 সাল থেকে আজও আমার সে ভাই 14 বছরের সম্পর্ক রয়েছে। ও হাত দিয়ে খেতে পারে না দিদি, আমাকে রোজ স্টেশনে গিয়ে ওকে খাইয়ে দিতে হয়। খুব ভালো, খুব ভালো। অনেক শুভেচ্ছা রইল পাপিয়া। তোমার মতো মানুষই দরকার সমাজে, যারা সব সময় ভাবে অন্যদের কথা। আসলে দিদি বাবার কাছ থেকে ওটাই শিখেছিলাম যে ভাগ করে চললে বা মিলেমিশে চললে সেটা কমে না, আরো বাড়ে। একদম। আর এর পাশাপাশি তোমার হস্তশিল্প চলছে? হ্যাঁ দিদি, সেই দুর্গামূর্তিটা দিয়ে যা পাই তাই দিয়ে আমার 250-300 যত ছেলে মেয়ে আছে আমি পুজোর সময় সকলের জামা কাপড়টা দিই। আশীর্বাদ করবেন যেন আমি কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। একদম, নিশ্চয়ই। খুব ভালো লাগলো পরিচয় হয়ে পাপিয়া। এইভাবেই তোমার কাজ নিয়ে তুমি এগিয়ে যাও জীবনে। একদম। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুদিন বাদেই কালী পুজো। কালী পুজোর প্রাককালে এর থেকে বড় পাওনা কিছু হতে পারে না। আমরা আজ হালি শহরে রয়েছি রামপ্রসাদের ভিটেতে। মায়ের এত বড় সাধক আর আমরা জীবনের সাধক। তাই তো আমরা পথ চলেছি জীবনের গল্প জানতে। আর সেই জীবনের গল্প আজ আমাদের আলোর সম্মুখীন করেছে। আমরা আলোর ঘরে যাব। শ্যামা পুজো মানেই তো আলোর উৎসব, তাই না? সেই জন্য একটু আলোর কথা জানবো। তো মোমবাতি কি করে তৈরি হয় দিদি? এরকম এত বড় বড় সব মোমবাতি বড় বড় ডাইস আছে। আচ্ছা, ডাইসে মাল ওই ইয়েতে গ্যাসে গলানো হয়, তারপর ওই ডাইসে দড়ি পরিয়ে ঢালা হয়। পাখাও চলে তাতে মালটা শুকায়, কিছুক্ষণ পরে শুকিয়ে গেলে আমরা আবার দেখি। সারা বছরই চাহিদা থাকে মোমবাতি? হ্যাঁ, সারা বছরই চলে আমাদের এখানে। তবে মানে কালী পুজোর সময় বিরাট বেশি। এখন আমাদের বাড়িতে রান্না খাওয়ার টাইম নেই, মানে সারাদিনই ওখানে, এই সকালে যাই আসি আবার এটি আবার চলে যায়, 10:30 11টা বেজে যায় এখন রাত্রিরে। হ্যাঁ। কত লোক তোমরা একসাথে কাজ করো? অনেক, মানে 30 জন হবে। এখান থেকে চলে যাচ্ছে সারা দেশে ছড়িয়ে সারা পড়ছে। দেশে। এই যে মা বাবা এইভাবে দেখলে, এই যে তোমরা তো তার থেকে অনেক ভালো আছো এখন, কি শিখলে ছোটবেলা থেকে, কি মনে হলো? প্রচুর প্রচুর কষ্ট করেছি আমি। মাকে দেখেছি সারা রাত, হয়তো মাঝে রাতে ঘুম ভাঙলেও দেখতাম মা গাডার ছুলতো। আবার ভোরবেলা হয়তো ঘুম ভেঙে গেলে হঠাৎ করে দেখতাম মা তখনও গাডার ছুলছে। মা দুপুরবেলা বাড়িতে থাকতো না, মা সারাদিন কাজ করতো আমাদের পড়াশোনার জন্য। মাস গেলে যেহেতু আমাদের একটু ভালো মাস্টার দিতে পারে, ভালো একটু খাবার দিতে পারে,
মা আমাদের জন্য জান প্রাণ দিয়ে খেটেছে। আমরা যা দেখেছি মাকে, আমাদের সাথে সাথে মা 11টা 12টা পর্যন্ত জেগে বসে থাকতো, যেহেতু আমি আর দাদা পড়াশোনা করতে পারি। ওর বাবাও জেগে থাকতো, বাবাও পড়াশোনার জন্য খুব ইয়ে করেছে, সারা রাত জেগে থাকতো, বলে বাবা তোরা পড়, আমি 10 থেকে হকারি করেছে, ভালো খাবার আনবো, ওরা পড়তো। শিক্ষা মানুষের জীবনে আলো ছড়ায়, আলোর পথযাত্রী তৈরি করে। আর আরেক আলোর জিনিস নিয়ে তার জীবন ধারণ হয়েছে, মানে মোমবাতি। সেই মোমবাতির আলো কখন সারা ঘরকে আলো করে দিয়েছে। তাই তো আজকে 2 সন্তান বাবা চলে গেলেও সোজা হয়ে দাঁড়িয়েছে, আর ওনার পাশে 2 শক্ত বাহুর মতো রয়েছে। এরকম বাবা মা যেন প্রত্যেকের সঙ্গে থাকে এবং প্রত্যেক সন্তান যেন এরকম আলোর পথযাত্রী হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। তোমার মনে আছে তোমা, দেওঘরে বাবা কি বলেছিল? বাবা বলেছিল আমি মৃত বৎসা, আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি। তোমার মনে আছে মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মিথ্যে মিথ্যে কথা বলেছিল আমাকে। এটা সত্যি নয়, আমি মৃত সন্তানের জন্ম দিইনি। এরকম করবেন না, থামুন থামুন আপনি। এখনো সময় আছে, তুমি সত্যি কথাটা বলো বাবা, সবার সামনে বলে দাও, না হলে আমি এই মুহূর্তে তোমাকে শেষ করে ফেলবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছি। হ্যাঁ, তুমি মৃত সন্তানের জন্ম দাওনি। তুমি যে অন্যায় করেছো বাবা, তোমার শাস্তি আমি নিজে হাতে নেব। বসুন এখানে, বসুন তো, শান্ত হন শৈলমা। ছোট দাদু যে পাপ করেছে তার বিচার মায়ের উপর ছেড়ে দিন, আপনি শান্ত হন। তোমার মতো মানুষের এইরকম শাস্তি হওয়া উচিত, কিন্তু মেয়ের হাতে তো তোমার মৃত্যু দেখতে পারবো না, তাই তোমাকে বাঁচাতেই হলো। ছোট দাদু, আপনি আমার সাথে চলুন, আসুন। এ কি হয়ে গেল মা, এ কি হয়ে গেল? কি হচ্ছে কি গৌরী, একটু খুলে বলো না, আমরা তো কিছুই বুঝতে পারছি না। মৈনাক ছেলে শৈলমা, কোনো এসব কি হচ্ছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। সত্যি মৈনাকি শৈলর ছেলে? কিন্তু আমি তো ঠিক মতো সবটা বলতে পারবো না, তবে আমার অনুমান আর যা প্রমাণ পেয়েছি তার থেকে আমার মনে হয়েছে মৈনাক শৈলমার ছেলে। তবে তার সামাজিক স্বীকৃতি লাভ হয়নি। জন্মের পর তো শৈলমা মৈনাককে একবারও চোখেও দেখেনি, কারণ শৈলমাকে বলা হয়েছিল যে সে মৃত বাচ্চার জন্ম দিয়েছে। কিন্তু মৈনাক ভাগ্যক্রমে বেঁচে যায় আর দেওঘরের কোনো অনাথ আশ্রমে বড় হয়। জীবনে অনেক পাপ করেছেন শৈলমা, কিন্তু এইভাবে তার প্রায়শ্চিত্ত করতে হবে সেটা আমি কখনো ভাবিনি। একেই বোধহয় বলে ধর্মের কল বাতাসে নড়ে। বন্ধু, তুমি কষ্ট পেও না, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো বলে তবেই তো কষ্ট পাচ্ছ। এতে তোমার সব দোষ কেটে যাবে। আমার কি মনে হচ্ছে বলতো পলা, ব্যাপারটা না একটু অসম্পূর্ণ হয়ে যাচ্ছে। আমরা বোধহয় এখনো গল্পের পুরোটা জানতে পারিনি, বুঝলি? না না, ব্যাপারটা তো এরকম হতে পারে না, না যে উনি দেবী বলে দেবতার আশীর্বাদে মা হয়ে গেল, তাই না? এর মধ্যে একটা অন্য কোনো ব্যাপার তো আছে। বাবা, কুমারী মাতা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ছোটবেলায় যবে থেকে আমার জ্ঞান এসেছে তখন থেকেই আমাকে বলা হয়েছিল যে আমি দেবী,
আর 5টা সাধারণ মেয়ে যা যা করতে পারে আমি নাকি সেসব কিছুই করতে পারি না। আমার নাকি সব বারণ, আমাকে নাকি সব কাজ মানায় না। আমার সঙ্গে দেবীর মতো ব্যবহার হওয়া শুরু হলো, সবাই আমার সঙ্গে দেবীর মতো ব্যবহার করতো, আর আস্তে আস্তে আমার অভ্যেসও হয়ে গেল। না খেয়ে না। না আমি এসব খাবো না, দেবীরা এইসব খায় না, আমি দেবী, আমার জন্য লুচি মিষ্টি পায়েস এইসব আনো। লাগলো মা? কোন সাহসে তুমি আমাকে স্পর্শ করলে? জানো না আমি দেবী? আমার এই দেবী হয়ে ওঠার ঘোরে আমি টেরই পাইনি একটু একটু করে কি করে সবার কাছ থেকে আমি দূরে সরে যাচ্ছি। এই যে তারা, তোমরা সবাই ওকে কত ভালোবাসো, কত আদর করো, কিন্তু আমি যখন ছোট ছিলাম আমাকে কেউ আদর করেনি, আমাকে কেউ ভালোবাসে, আমাকে কেউ ভালোবাসেনি, কেউ আদর করেনি। কেন? কারণ আমি তো দেবী, দেবীকে তো আদর করা যায় না, শুধু দূর থেকে দর্শন করতে হয়, প্রণাম করতে হয়। কে বলেছে শৈলমা আপনাকে কেউ ভালোবাসে না? আপনি তো এই বাড়ির মেয়ে, সবাই আপনাকে ভালোবাসে। গৌরী, তুমি তো খুব বড় মুখ করে বলো যে তুমি মিথ্যে কথা বলো না। এত বড় মিথ্যে কেন বলছো গৌরী? তুমি যে মিথ্যে বলছো তার হাতে নাতে তো তুমি প্রমাণও পাও। সবাই নয় নয় আমাকে ভয় পায়, নয় আমাকে এড়িয়ে চলে, নয় আমাকে দয়া করে, নয় ঘেন্না করে, ভালো আমাকে কেউ বাসে না। এই কথা কেন বলছো বন্ধু? তোমাকে তো আমি ভালোবাসি, তুমি বরং আমার সাথে মাঝে মাঝে কিরকম করো। এই যে তুমি যে আজ আমাকে ঘরে আটকে রাখলে। গৌরী, তুমি একটা কাজ করো তো, তুমি যাও তারাকে বরং ভেতরে রেখে এসো, ও আকাশ চিকু ওদের সাথে খেলুক। তারা যা মা, বড়দের কথার মাঝখানে থাকার দরকার নেই, যা চল মা। কিন্তু দেবীর গর্ভে তো নিশ্চয়ই কোনো দেবতার আশীর্বাদে সন্তান জন্মায়নি, তার জন্য নিশ্চয়ই একজন মানুষেরই প্রয়োজন হয়েছে। তা ব্যাপারটা কি শৈলমা? মইনা কার আশীর্বাদের ফসল? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নীল বলছে ওর সঙ্গে যাওয়ার জন্য, জেদ করছে। দেখো এসব নিয়ে আমার অশান্তি আর ভালো লাগছে না, আমি বলেছি যাব ওর সঙ্গে। কারণ ও আবার না গেলে যদি জেদ করে বলে যে আমি যাব না কোর্টে, তখন আবার ডেট পিছিয়ে যাবে, আবার কবে ডেট পাবো না পাবো। তাই আমি ঠিক করেছিস, ঠিক করেছিস, তুই যা, তুই যা, আমি জিষ্ণুকে নিয়ে চলে যাচ্ছি। জিষ্ণুর যাওয়ার দরকার কি? দরকার আছে মা, জিষ্ণু আমার বন্ধু, আমি চাই ও ওখানে থাকুক। আর তাছাড়া জিষ্ণু বারবার বলছিল ওখানে থাকবে, তাই। আমি কিছু বলতে পারি? থাক না মায়েরি, তুমি এসবের মধ্যে কেন ঢুকছো? অনেক তো হলো, তুমি ওদেরকে ওদের মতো করে ছেড়ে দাও। ওদের ব্যাপারে তুমি আর কোনো কথা বলতে এসো না, কেমন? আমি সেরকম কিছু বলছিও না মা, আমি শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাইছি মেঘকে। আমার মনে হয় ওর একটা কথা মাথায় রাখার দরকার, কারণ ও তো নীলকে ডিভোর্স করতে চায়, এটাই ও বারবার বলছে। দেখ, এটা তো হতেই পারে, তোকে জিজ্ঞেস করলো আপনি কোর্টে কিভাবে এলেন, তুই বললি নীলের সঙ্গে এসেছি, তখন তো ওরা এটা বলতেই পারে যে কেন, তোমার তো নীলের সঙ্গে তার মানে সবকিছু ঠিকই আছে, কোনো প্রবলেমই নেই, তাহলে ডিভোর্সের কি দরকার? তো সেটা তো প্রবলেম ক্রিয়েট করতে পারে, তাই না? ঠিক আছে, বাট এখন যদি আমি নীলের সঙ্গে না যাই না,
সেই অজুহাতে নীল আজকে না গিয়ে আজকের ডেটটা পুরোপুরি নষ্ট করে দিতে পারে। দেখ, দুক্ষেত্রেই তো রিস্কটা আমার। তাই না হয় কোর্টকে বলবো না যে আমি নীলের সঙ্গে এসেছি। নীলও তো বলে দিতে পারে। হাউ ডু ইউ নো? তোকে সঙ্গে করে নিয়ে যাওয়াটা হয়তো নীলের একটা বেশ ক্যালকুলেটেড চাল। কি হলে কি হতে পারে সে সমস্ত ভেবে লাভ নেই। মেঘ যেটা করবে বলে ঠিক করেছে ও সেটাই করবে। থ্যাংক ইউ। এদিকে একেবারেও তাকাবে না এরকম প্রতিজ্ঞা করে গাড়িতে উঠেছিল? নীলকে কিরকম যেন লাগছে, কেমন ফুরফুরে মতো। আমার কেন মনে হচ্ছে ও মনে মনে কিছু একটা প্ল্যান করে রেখেছে। এরকম ফুরফুরে ছটফটে হয়েও থাকতো যখন ও আমাকে লুকিয়ে কিছু প্ল্যান করতো। কিন্তু কি প্ল্যান করেছে ও? কি হলো মেঘ, আমার দিকে কেন তাকাচ্ছ না? মনে মনে দুর্বল হয়ে যাবে বলে? তোমার এখনো মনে হয় যে দুর্বল করে দেওয়ার মতন কোনো কিছু আছে তোমার মধ্যে? একেবারেই নেই, সব নষ্ট হয়ে গেছে বলছো? তুমি এসব আলোচনা করার জন্য নিশ্চয়ই আমাকে নিয়ে যাচ্ছ না? সরি মেঘ, সরি। তুমি এত অল্পতে রেগে যাচ্ছ কেন? আমি জাস্ট ইয়ার্কি মারছিলাম, আর কিছু না। নীল, তুমি সবকিছু এত হালকা এত ক্যাজুয়াল ভাবে কি করে নিচ্ছ আমি তো বুঝতে পারছি না। দেখো, সবকিছু আমার কাছে এতটাও ক্যাজুয়াল এতটা হালকা নয়। তো তুমি প্লিজ একটু চুপ করে বসো, আমার ভালো লাগছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো, কি খুঁজছো নীল? বাজে ভুল করে ফেলেছি মেঘ। আসলে আমার যে ওই তোমার আইডি গুলো দেয়া ছিল সেগুলো মনে হচ্ছে আমি বাড়িতে ফেলে এসেছি। ওগুলো তো লাগবে। ভুলে গেছো মানে? ওগুলো ছাড়া তো কিছুই হবে না। ওগুলো ছাড়া কি করে হবে? সেটাই তো, কি হবে এখন আমি তাই ভাবছি। তোমার ড্রাইভিং লাইসেন্স ওটা হবে না? না, আসলে ওখানে তো ওই আধার এবং ভোটার আই কার্ডটা দেয়া আছে, যার জন্য ওইগুলোই লাগবে। তো আমরা এখন যাচ্ছিটা কোথায়? আমি জাস্ট বাড়িতে যাব, বাড়ি থেকে ওটা নেব আর চলে আসবো। মানে তুমি কি ভাবছো আমি এখন তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব? মেঘ, তোমাকে ভেতরে যেতে হবে না, আমি গাড়িটা বাইরে রাখবো, তুমি গাড়িতে ওয়েট করো, আমি ওগুলো নিয়ে চলে আসবো। নীল, ইম্পসিবল। তুমি এক্ষুনি গাড়িটা থামাও, আমি বাপিকে বলে দিচ্ছি, বাপি এসে আমাকে এখান থেকে পিক আপ করে নিয়ে চলে যাবে। প্লিজ গাড়িটা। না না মেঘ, তোমাকে এম্বারেসড হতে হবে না। নীল, তুমি প্লিজ গাড়িটা থামাও, না হলে আমি এই চলন্ত গাড়ি থেকেই নেমে যাচ্ছি। মেঘ, তুমি চেষ্টা করলে দরজাটা খুলতে পারবে না। দেখো, এটা সেরকম কোনো বড় ব্যাপার নয়। আচ্ছা ঠিক আছে, তুমি গাড়ির ভেতরে থাকো, আমি বাড়িতে গিয়ে যা যা দরকার সেগুলো নিয়ে আসবো। নীল, এটাই তোমার প্ল্যান ছিল তাই না? মেঘ, তুমি বিশ্বাস করো আমি এগুলো। নীল প্লিজ শাট আপ, প্লিজ শাট আপ। হ্যাঁ, তোমাকে বিশ্বাস করে না আমি আজ আবার ঠকলাম। আর আমি কিন্তু ভালোভাবে বুঝতে পারছি যে তুমি যা কিছু করছো একেবারে ইচ্ছে করে প্ল্যান করে করছো। আর আমার দিক থেকে একটা কথা জেনে রাখো, তোমার এই মিথ্যাচার কিন্তু তোমার বিরুদ্ধে যাবে। আর হ্যাঁ, তোমার বাড়ির কেউ যেন আমার সঙ্গে কোনো কথা বলতে না আসে আর কোনো রকম কোনো সিন ক্রিয়েট করতে না আসে, প্লিজ। মেঘ, তুমি 2 মিনিট বসো, আমি জাস্ট যাবো আর আসবো, প্লিজ। মেঘ, গিনি, তুমি কেমন আছো? আমি ভালো আছি মেঘ, আর শুধু তোমার জন্যই বেঁচে আছি আমি। আমার একটাই আক্ষেপ হয় জানো, যখন তুমি বারবার নিজের অপমানগুলো দূরে সরিয়ে রেখে আমাকে রূপের ব্যাপারে সাবধান করতে চাইছিলে, আমি কথাগুলো শুনিনি, তোমার একটা কথাও আমি শুনিনি।
তখন যদি তোমার কথা শুনতাম তাহলে হয়তো আমার জীবনে এতটা বড় ঝড়ের মুখোমুখি আমায় হতে হতো না। মেঘ, ভেতরে এসো না একবার। কেন? দেখো, তুমি আমার জন্য এত কিছু করেছো, আমাকে অন্তত একবার তোমাকে কৃতজ্ঞতা জানানোর সুযোগটুকু দাও। প্লিজ একবার ভেতরে এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সব মহিলা কিন্তু বৃন্দাবন ঘোষের প্রিয়ের মতন হবে, দু একজন আমার মতো হতে পারে, তখন জাস্ট থাক আর মেনো না। আপনি ঠিক আছেন তো? আচ্ছা, আপনার হাজবেন্ডকে একটা ফোন করুন। তোমরা কারা? আগে ফোনটা করুন। তোমরা কারা মা? ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। তোমার নাম কি মা? লোকে বলে জ্যাফ সান্নাল, আপনি জগদ্ধাত্রী বলতে পারেন। আমি আশীর্বাদ করি মা, তোমার মঙ্গল হোক। থ্যাংক ইউ মাসি। আসুন। দেবা, সন্তোষ, আন্ডারওয়ার্ল্ডের দুই ঝানু লোক, পার্টির কাছ থেকে টাকা খেয়ে মানুষ খুন করা থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যেটা তোরা করিস না, তাই তো? পুলিশ তো খুঁজছে তোদের, কি হলো বল বল। তোকে সর্ষে ফুল দেখছিস তাই না? এই যে দেবা বাবু, মাতৃস্থানীয় একজন ভদ্রমহিলাকে ভয় দেখাচ্ছে। মাতৃস্থানীয় একজন ভদ্রমহিলার কপালে রিভলভার ধরেছিলি, বিশাল বীর বাহাদুরের কাজ করেছিস তাই না? সবার ভুল ধারণা না আজকে এখানে গুছিয়ে দেবো বলে রাখলাম। সব মহিলা কিন্তু এই বৃন্দাবন ঘোষের প্রিয়ের মতন হবে না, দু একজন আমার মতো হতে পারে, তখন তখন না সামলানোর দায় হয়ে যাবে, বুঝতে পেরেছিস? জাস্ট থাক আর মেনো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ তুই চলে যাবি অন্য কোথাও, অন্য ঘরে, সেই ঘর তুই আলো করবি। আমি জানি তুই যেখানেই যাবি সেখানেই সেই ঘর আলোকিত হবে, আলোকময় হবে। সেইভাবেই তো বড় হয়েছিস তুই। তোর শিক্ষা দীক্ষা, তোর রুচি, তোর চলাফেরা সব যে অনুকরণীয়, অনুকরণযোগ্য রে মা, অনুকরণযোগ্য। আমি 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 ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুই যাতে জীবনের সুখ খুঁজে পাস, আনন্দ খুঁজে পাস, আর
দুঃখ তুই জীবনে পেয়েছিস সেইটুকু যেন ঈশ্বর তোকে ভুলিয়ে দেন, এই প্রার্থনাই করি রে মা, এই প্রার্থনাই করি। দাদা মন খারাপ করিস না। মন খারাপ তো হবেই রে, ও যে এই বাড়ির কতখানি তুই তো ভালো করে জানিস সাধু। জানি, কিন্তু ওকেও তো বাঁচতে যেতে হবে, বিশেষত কাকনের জন্য। দাদা কাকনের একটা বাবার প্রয়োজন, তাই না? তাই কাকন, কৌশিকী, সমরেশ ওরা একসঙ্গে সুখে থাকুক, এইটুকুই প্রার্থনা কর। তাই তো করছি, তাই তো করছি রে, কিন্তু কিন্তু বুকের ভেতরটা যে ফাঁকা হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। আর ওর মা পাশের ঘরে কাঁদতে বসেছে, মেয়েকে ছেড়ে থাকতে পারবে না। বাবা তোমরা এত চিন্তা করো না, আমি তো কোথাও যাচ্ছি না। তুই যাচ্ছিস না মানে? যাচ্ছি না মানে আমি ঠিক দুবারই সামলে নেব। তোমরা ঠিক থেকো বাবা, তোমরা একটু ভালো থেকো, ব্যাস তাহলেই হবে। কিন্তু এত বড় ব্যবসা আমি আমি কি করে সামলাবো? আমি তো কিছু জানি না, তুই তো সব করিস, তুই সামলাস। না না আছে তো, উৎসব আছে, মেহেন্দি আছে, ওরা জানে, ওরা ঠিক সামলে দেবে, আপনি একদম চিন্তা করবেন না দাদা। ওরা তো আছে, আর ওরা আপনিও তো জানেন, জানেন না তা তো নয়, আপনার ভাই আছে, সে তো ব্যবসার সমস্তটাই জানে। হ্যাঁ বলতে পারেন কৌশিকী ওর একেবারে ছায়া সঙ্গী। কাকিমণি এখন ব্যবসাটা আমিই সামলে নেব, তুমি একদম চিন্তা করো না। ঘর ছাড়লে যে ব্যবসাটাকেও ছাড়তে হবে তার তো কোনো মানে নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত মাথাটা ঘুরছে কেন বুঝতে পারছি না তো। শরীরটা তো সকাল থেকে ভালোই ছিল না, কদিন খুব স্ট্রেস গেছে, তাই জন্য কি এরকম মাথা ঘুরছে। নাচতে গেলে তো আমার কোনোদিনও মাথা ধরে না, তাহলে আজ হঠাৎ এরকম হচ্ছে কেন? আমি কি ভুলে যাবো? আরে কি হয়েছে জানো তো, এই এতদিন ধরে তো অনাচার গেছে, ঠিক সময় খাই দেয়নি তো, মাথাটা ঘুরে গেছে হঠাৎ করে। মা আমি কি ডাক্তার ডেকে আনবো? দাঁড়া দাঁড়া একটু 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 সমস্যা দেখি, এক্ষুনি বোধহয় জ্ঞান ফিরে আসবে, ও মাথা ঘুরে পড়ে গেছে।
বলছি কি দাদা, তুই ডাক্তার ডেকে আন না। হঠাৎ এরকম অজ্ঞান হয়ে গেল, ওই শরবতটা খাওয়ার পরেই হঠাৎ। পোকার মতো কথা বলছো কেন? শরবত আমরা সবাই খেয়েছি, আমাদের কারোর কিছু হলো না। আর শিমুল মাথা ঘুরে পড়ে গেল, তোমরাও তো খেয়েছো। আস্তে আস্তে আস্তে। না মানে তারপরেই তো দেখছি এরকম হয়ে গেল, সেই জন্য মনে হচ্ছে কি জানি হয়তো স্ট্রেস থেকে কিছু হলো না তো। এতক্ষণ তো জ্ঞান ফিরে আসার কথা। হ্যাঁ, চোখে মুখে জল দেওয়া হলো, তবু জ্ঞান। কি তো হাত একেবারে ঠান্ডা গো। ঠান্ডা লাগছে না? হ্যাঁ, একেবারে ঠান্ডা। না না না, আর দেরি করা যাবে না। ডাক্তার ফাক্তার পাবো কি পাবো? ওকে হসপিটালে নিয়ে যেতে হবে গো, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। শিমুল, এই কালুদা, এই কালুদা, তোমার গাড়ি আছে না? একটু গাড়িটা বার করো না গো, একটু নিয়ে যাই হসপিটালে। আজ ভাসানের দিন, এমন একটা অঘটন কেন ঘটলো বলো দেখি? এ তুমি কি করলে? আজ এই আনন্দের দিনে তোমাকে এখন হসপিটাল যেতে হবে। কাকিমা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, যা হচ্ছে ভালোর জন্যই তো হচ্ছে। আমাদের তো হসপিটালে নিয়ে যেতে হবে, এখানে বসে সময় নষ্ট করলে তো চলবে না বলো। একটা এমার্জেন্সি, তো এমার্জেন্সিতে দেখাতে হবে। ও কালুদা, দাঁড়িয়ে সময় নষ্ট করো না, যাও না গো, গাড়িটা বার করো না। হ্যাঁ, গাড়িটা আমার বাড়ির সামনে রাখা আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। কালুদা, শিমুল, শিমুল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি এমন খেয়েছি আমরা? যথেষ্ট অল্প পরিমাণে একটা সাধারণ জিনিস যেটা সবাই খেয়েছে, সেটাও শিমুল খেয়েছে। আমাদের কারোর কিছু হলো না। শিমুল এতটা অসুস্থ হয়ে পড়লো, হয় নাকি কখন? সেটাই তো আমিও বুঝতে পারছি না, কোথা থেকে যে কি হয়ে গেল। এখনো কোনো খবর দিল না। আমার না ভীষণ টেনশন হচ্ছে জানো তো। আমি ভাবছি আমি কি একবার ভেতরে যাব। ভেতরে যাওয়ার কি দরকার আছে? কোনো খবর থাকলে তো ওরা নিশ্চয়ই বাইরে এসে দেবে। আর ভেতরে তো ডাক্তার ট্রিটমেন্ট করছেন, বারবার গিয়ে ওনাকে বিরক্ত করলে তো ট্রিটমেন্টের অসুবিধা হবে। আর সেটা অসুবিধা হলে আমাদের পেশেন্টের ক্ষতি হবে, সেটা বুঝতে পারছো না তুমি? আরে যে বউরা বলছি, ওই বৌমার বাপের বাড়িতে ফোন করবে বললে যে করলেন? করছি না না, ওই ফোন নাম্বার টাম্বার আছে 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 আছে, তুমি চিন্তা করো। দেখো দেখো কাকে ফোন করবে? কাকে ফোন করবো মানে? মাথায় কি কিছুই আসে না নাকি? এত বড় একটা ঘটনা ঘটে গেছে, শিমুলের বাপের বাড়িতে খবরটা জানানো উচিত বলে মনে হচ্ছে না একবারও? না মানে বলছিলাম যে এক্ষুনি ওর বাপের বাড়িতে জানানোর কি খুব দরকার আছে? এক্ষুনি হয়তো ওর জ্ঞানও ফিরে যাবে, তারপর ওরা হয়তো দৌড়ে দৌড়ে এলো, এসে দেখলো যে ও অলরেডি ততক্ষণে বাড়ি চলে গেছে, সেই জন্য বললাম। আমরা তো কেউ কিছু জানি না। কি জানো না? আরে বাবা, আমরা তো জানি না শিমুলের কি হয়েছে। আর এক্ষুনি ওর জ্ঞান ফিরে আসবে, এক্ষুনি ও চলে আসবে, বাড়ি নিয়ে চলে যাবো, সেটাও তো আমরা জানি না। কি বলছো কি তোমরা? বাপরে বাপ পারা, এত উদাস হচ্ছ তুমি? হ্যাঁ, কাশ শিমুলের সেন্স থাকলে শিমুল এটা দেখতে পেত কি তুমি কত উদাস হচ্ছ, তাহলে ওর মনে অনেক শান্তি হতো, জানো তো। না হাজারক, আমাদের বাড়ির বউ তো। তাই বুঝি? ওই সেটা এতদিন মনে ছিল না তোমার? দেখো, রাগ করি আর ঝাল করি, যাই করি না কেন, বাড়ির বউ বাড়ির সম্মান, এই দুটো জিনিস। দেখো, বাড়ির বউকে কি আর কেউ ভুলতে পারে? কটাকটি তো লাগতেই পারে, কিন্তু তার মানে তো এই নয় যে সম্পর্কটা একেবারে ঘুচে গেছিল। কি বললি? হ্যাঁ, ভাষণ দিচ্ছিস নাকি? অত ভাষণ দিতে হবে না, অত ভাষণ দিতে হবে না। আমাদের সকলের মন মেজাজ এখন খারাপ, মাথার ঠিক নেই। তোমার ভাষণ এখানে দাঁড়িয়ে আমরা শুনবো না এখন। চুপ করো। মা, তুমি ভুলে যেও না, শিমুল কিন্তু আমার বউ। আমি জানি যে শিমুল তোমার বউ, আর সেইটাই হলো গিয়ে ওর জীবনের সবচেয়ে বড় অভিশাপ, সবচেয়ে বড় অভিশাপ। তোমরা আমার ছেলে হতে পারো, কিন্তু তোমরা কেউ কেউ অন্যায়ের ঊর্ধ্বে নয়। করেছো তোমরা, অনেক অন্যায় করেছো, অনেক অন্যায়। দরটা খাচ্ছি, দরদ একেবারে উঠতে পড়ছে, তাই না? হ্যাঁ, কোথায় ছিল তোমার এত দরদ এতদিন? সে পাকা একদম। কোন দরদ দেখাতে হবে না তোকে, বুঝতে পেরেছিস? কোন দরদ দেখাতে হবে? চুপ করে দাঁড়িয়ে তা। বিপাশা, তুই ওর বৌদিকে, ছোট বৌদিকে ফোন করতো, কর ফোন। করছি আজকে। আমি বলছিলাম যে এখনই কি ওদের বাড়িতে ফোনটা না করলেই নয়? কেন বলো দেখি? তোমার কিসের ভয় এত? হ্যাঁ,
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভক্তের মনের কথা আপনি তো সবই জানেন, কিছু বলতে হয় না। আমি একটা বিরাট বড় সমস্যায় পড়েছি বাবা। আমি জানি না আমার মনের মধ্যে এই কষ্টটা নিয়ে আমি কতদিন বেঁচে থাকবো। আশা করি আমার এই গুপ্ত ইচ্ছেটা আপনি পূরণ করবেন বাবা। বল কি হয়েছে? আমার স্বামী আমি থাকাকালীন আরেকটা বিয়ে করেছে। আমি সতীনকে নিয়ে ঘর করতে পারছি না বাবা। দিনরাত ওকে অনেক অপমান সহ্য করতে হয়। আমার দাদা খারাপ মানুষ নয়, ওই ডাইনি এসে আমার দাদার মাথাটা পুরো খারাপ করে দিয়েছে। দেখুন আমি কি চাই বলুন তো, আমি চাই ওই মেয়েকে, ওই সতীনকে একবারে শেষ করে দিতে, একদিনেই, যেন কেউ জানতে না পারে, আর আমার দিকেও যেন কোনো সন্দেহ না হয়। কি বলছিস তুই? এতে আমি কি করব? আমার কিচ্ছু করার নেই, যা তোরা চলে যা। না বাবা, আমি তো শুনেছি আপনি নাকি এমন বিষ দেন যে বিষ খেলে কেউ মরে গেলেও সেই বিষের হদিশ পাওয়া যায় না। বৌদির জীবনে অনেক জ্বালা বাবা, এমন একটা উপায় দেখান যাতে ওর জীবনে সব জ্বালা মিটে যায়। আপনি কিছু একটা ব্যবস্থা করুন, আমাকে ওই বিষ দিন, যে বিষ খাইয়ে আমার সতীনকে আমি মেরে ফেলতে পারবো। তোদের কোথাও একটা ভুল হচ্ছে, বিষের কারবার আমি করি না। বাবা আপনি এরকম করবেন না, আপনি যদি আমাদের ফিরিয়ে দেন আমরা কোথায় যাব বলুন তো? আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই, দয়া করে আমাদের সহায় হন, আমাদের এইটুকু সাহায্য আপনি করুন। কি আশ্চর্য, বলছি না সব কারবার আমি করি না। যা, তোরা দূর হয়ে যা। তোদের কি মনে হয় মন্দিরে এইসব কাজ হয়? যা। বাবা আপনি একটু বোঝার চেষ্টা করুন, একটা সংসার পুরো শেষ হয়ে যাবে বাবা, আপনিই পারেন আটকাতে। আমি আপনার পায়ের কাছে পড়ে থাকবো, আপনি যা বলবেন আমি তাই করব। শুধু আমার এই কথাটুকু রাখুন, আপনি এই অনুরোধটুকু রাখুন। আমার এই সতীনকে না মেরে না আমি শান্তি পাচ্ছি না। না না, ওসব এখানে হয় না। যা যা, বাড়ি যা। বাবা শুনুন আমার কথাটা, আপনি যা বলবেন আমরা তাই করব, আপনি যা চাইবেন তাই জোগাড় করে দেবো, দয়া করে আমাদের কৃপা করুন। অসম্ভব। আচ্ছা শুনুন শুনুন, আপনি একটিবার আমার কথাটা শুনুন। এই যে দেখুন আমার হাতের বালা জোড়া আমি আপনাকে খুলে দিলাম, খাঁটি সোনা একেবারে। দেখুন আমার এই সামান্য উপহার আপনি গ্রহণ করুন। দেখুন আপনাদের বোধহয় কোথাও ভুল হচ্ছে। আমরা ভোলে বাবা ভক্ত, আমরা যাব দর্শন করতে, এক্ষুনি যাব। বলছি অসীমাদি চলুন চলুন চলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোরা যে জিনিসটা চাইছিস সেটা নিয়ে আমি এক্ষুনি আসছি। তোরা ততক্ষণ মায়ের নাম কর, আসছি। দিদি ভাই আমরা একটু বেশি রিস্ক নিয়ে নিলাম না? এখানে কিন্তু অন্য কোনো ভক্ত নেই, আমরা কি একটু বেশি ভেতরে ঢুকে এলাম? যত ভেতরে ঢুকি না কেন, একবার যখন ঢুকেছি এর শেষ না দেখে আমি ছাড়বো না। মা কালী আমায় শক্তি দাও, সাহস দাও আমায়, এই পাপীর পাপের ঘোড়া ভেঙে তবেই যেন আমি বেরোতে পারি। আমার না ব্যাপারটা খুব একটা সুবিধে লাগছে না। উনি তো আমাদের বাইরেই শিশিটা দিয়ে দিতে পারতেন, তার জন্য ভেতরে আনার কি দরকার ছিল? উনি হয়তো কাউকে বিশ্বাস করতে পারছেন না, উনি হয়তো চান না বাইরের কেউ জানুক, তাই। কেন? আস্তে হলো। বাইরের লোকজন জানলে কি হবে দিদি ভাই? চল
চল দাদা ভাই, চল ইন্দ্রবাবু, দাদা ভাই, কি হয়েছে? কি হয়েছে ইন্দ্রবাবু? ইন্দ্রবাবু, অসীমাদি, অসীমাদি, এ কি ইন্দ্রবাবু? অসীমাদি, কি হয়েছে? অসীমাদি, কি হলো? আপনার চোখ খোলো। অসীমাদি, চোখ খুলুন। দরজা বন্ধ করলেন কেন? দরজা খুলুন, দরজা খুলুন বলছি। কে আছেন এখানে? দরজা খুলুন। দিদিভাই, দরজা বন্ধ করলো কেন? বুঝতে পারছি না কিছু। আর ইন্দ্রবাবুর এবার কি হলো বলো তো? অসীমাদি, ইন্দ্রবাবু, অসীমাদি, ইন্দ্রবাবু, অসীমাদি, অসীমাদি, চোখ খুলুন। অসীমাদি, আমি কিছু বুঝতে পারছি না। অলোকা, কি করবো বলো তো এখন? ইন্দ্রবাবু, অসীমাদি, ধোঁয়া, ধোঁয়া কোথা থেকে আসছে? দিদি ভাই, দরজা খুলুন, দরজা খুলুন। শোন, ভেতরে 4 জন অজ্ঞান হয়ে নেতিয়ে রয়েছে, ভালো করে নজর রাখবি। জ্ঞান ফিরলেও যেন পালাতে না পারে। আর সন্ধ্যের অন্ধকার নামলেই ওই 4 জনকে হাত পা বেঁধে গঙ্গায় ফেলে দিবি, যেন সাঁতার কাটতে না পারে। একদম চিন্তা করবেন না বাবা, ওদের এমন হাল করব কেউ বাঁচবে না। কিন্তু ওদের মতলবটা কি ছিল বলুন তো? ঠিক বুঝতে পারলাম না, বুঝলি? তবে এটা বুঝলাম, ওরা বেঁচে থাকলে আমাদের পক্ষে চাপের হতো। কেন বাবা, কি করে বুঝলেন যে ওরা কারা? ওরা আমার কাছে বিষ চাইতে এসেছিল। আমার কাছে যারা বিষ চাইতে আসে তাদের চোখ মুখ দেখলেই আমি বুঝতে পারি এরা কোনো খবর সংগ্রহ করতে এসেছিল। হ্যাঁ, খবর নিতে এসেছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মিলি, এইবার তুমি আমার পাশে বসো। এইবার আমি যা বলছি হাত জোর করে জোরে জোরে বলো। আমি বারবার অন্যায় করছি, আমায় ক্ষমা করো। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি, আমার মৃত মায়ের পাপের প্রায়শ্চিত্ত করছি, আমার জন্মদাতা পিতার পাপের প্রায়শ্চিত্ত করছি। কি হলো, বলছো না কেন? বলো। হাতটা জোড় করো। হাত জোড় করছো না কেন? কথাগুলো বলে ওই ঘটিটা নিয়ে মাথায় জল ঢালবে। তুমি গোচনা ফেলে দিয়েছো, সেই পাপের প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। ওই ঘটির জল মাথায় ঢালবে, তারপর একটি অজর সাথে তোমার বিবাহ হবে। মিলি, এবার নিজের জন্য স্ট্যান্ড নাও। এই ভান্ডামিগুলো মেনে নিও না। মানে ছাগল? কি বলছেন কি আপনি? আপনি ছাগলের সাথে মিলির বিয়ে দেবেন? রাহুল, এখনো এগুলো বন্ধ করবেন? অনেকক্ষণ থেকে অনেক কথা বলছিস, এবার চুপ কর। এটা আমার আর মিলির পার্সোনাল ব্যাপার, তুই ইন্টারফেয়ার করবি না। এই যা নিয়ে আয় ছাগল। এই ছাগলের সাথে বিয়ের পর এই যজ্ঞের অনুষ্ঠান সুসম্পন্ন হবে। এবার এই জলটা নাও, জলটা নিয়ে নিজের মাথায় ঢালো মিলি।
সরি, আমি এসব কিচ্ছু করতে পারবো না। না আমি মাথায় জল ঢালবো, না আমি ছাগলকে বিয়ে করব। আমার মা বাবা তো কোনো পাপ করেনি, ওদেরকে কেন প্রায়শ্চিত্ত করতে হবে? আমি এসব করব না, আমাকে ক্ষমা করো তোমরা। এই তো মিলিয়ে আপনি পেরেছেন, পারবেন। আরেকটু চেষ্টা করুন, এদের ভণ্ডামি আপনি বন্ধ করাতে পারবেন। এ মেয়ে যদি এটাই করে, কোনো বিধি না মানে, কোনো নিয়ম না মানে, তাহলে এ চিরকাল অপবিত্র থেকে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি আমার পাশে নেই রাহুল, তুমি শুধুমাত্র আমার পাশে বসে ভিডিও করতে ব্যস্ত। তোমার শুধু ভিডিওতে ভিউজ পেলেই হলো তো? নাও পেয়েছো তো, ভিডিও করে দাও আপলোড। কিন্তু ছাগলকে আমি বিয়ে করব না, আর এই ভিডিও তুমি পাবে না। ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, কিন্তু একটা কথা মনে রেখো, আমাকে বিয়ে করতে হলে পুজোর সমস্ত নিয়ম কানুন তোমাকে পালন করতে হবে। কিডন্যাপ হওয়ার পর ফিরে এসে তোমারই তো বিয়ের তারা বেশি ছিল, তাহলে বিধান মেনে নিতে অসুবিধে কেন হচ্ছে তোমার? তুমি বলেছিলে না সব করবে, এখন নিজের কথা থেকে তুমি পিছিয়ে যাচ্ছ, আমি নই। কথাটা মনে রেখো। রাহুল, রাহুল আমার কথা শোন। রাহুল, মিলি, মিলি এটা তুমি কি করলে? মিলি, একটা সামান্য বিষয় নিয়ে কেন তুমি এভাবে রিঅ্যাক্ট করছো? তুমি কেন বুঝতে পারছো না? আমার ছেলেটা কিন্তু তোমাকে অন্ধের মতো ভালোবাসে। রাহুল তোমাকে অন্ধের মতো ভালোবাসে। মিলি সে পর্যন্ত বিরক্তি হয়ে এখান থেকে চলে গেল। মিলি প্লিজ আমার কথাটা শোনো, আমি যা বলছি তাই করো। গুরুদেবের কথা মানো, গুরুদেব যা যা বলছেন তাই প্লিজ বলো। মিলি তুমি মাথায় জলটা ঢালো আর ছাগলকে বিয়েটা করে নাও। আমাকে সবাই ক্ষমা করবেন, আমি আর কিছু করতে পারবো না। আপনাদের সবাই যদি মনে হয় আমি পাপী, তবে আমি পাপী, কিন্তু আমি খুব ভালো করে জানি যে আমি কোনো পাপ করিনি। এতক্ষণ আমি যা করেছি শুধুমাত্র রাহুলকে ভালোবেসে করেছি, কিন্তু আর আমি কিচ্ছু করতে পারি না, কিচ্ছু না। না আমি মাথায় জল ঢালবো, না আমি ছাগলকে বিয়ে করব। আর এই যজ্ঞে যদি আরো কোনো নিয়ম থাকে আমি আর কিচ্ছু করব না, কিচ্ছু না। আমি এবার বাড়ি যাব। আজ আমি তোমাকে দেখে গর্বিত মিলি। গলাটা কেমন চেনা চেনা লাগছে। এই গুরুদেব প্রায়শ্চিত্তর নামে তোমাকে দিয়ে যা যা করাতে চাইছিলেন, তুমি যদি সেটা করতে, সমগ্র নারী জাতির অপমান করতে। কিন্তু তুমি তা না করে প্রতিবাদ করেছ।
এবং গোটা নারী জাতির সম্মান রক্ষা করেছো তুমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি দ্বন্দ্ব মিটলো। কিছু হলো? অনেক কিছু হলো। সবটা 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 দেবাশিস তো তাই বলল। দেবাশিস? এবং দেবাশিস এটাও বলল যে তুমি না থাকলে ওরা কাজটা কিভাবে করতো সেটা ওরা এখনো ভেবে উঠতে পারেনি, এবং তোমাকে থ্যাংক ইউ জানাতে বলল। আর আপনি? আমি কি বলবো সেটা শুনতে চাও? বলুন না। তিতির, তুমি না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না। এই গভর্নমেন্ট প্রজেক্টটার পুরো ক্রেডিটটাই তোমার। আজকের দিনটা তোমার দিন তিতির। আমি তোমাকে আর 5টা স্বার্থপর ধান্দাবাজ মেয়ের সঙ্গে গুলিয়ে ফেলেছিলাম তিতির। প্লিজ তার জন্য আমাকে ক্ষমা করো। ভেরি সরি, মন থেকে সরি বলছি। আর কিছু বলবেন না? তোমার সম্বন্ধে কি বলবো বলো তো? তোমার সম্বন্ধে আজকে যাই বলবো সেটাই কম বলা হবে। তুমি নিঃস্বার্থভাবে যেভাবে এগিয়ে এসে সবটা সামলেছো, তাতে ইনক্রেডিবল। কে বলেছে নিঃস্বার্থভাবে করেছি? স্বার্থ তো আমারও ছিল। যেই স্বার্থের জন্য আমার মনে হচ্ছে আজকে শুধু আপনি আমাকে কাজ, সাফল্য এসব নিয়ে কৃতজ্ঞতা জানাবেন। যেই স্বার্থের জন্য আমার মনে হচ্ছে আপনি আমায় ভালোবাসার কথা বলবেন না, শুধু হাত ধরবেন, একটা চুমু খাবেন না। তিতির, আমাকে এবার বেরোতে হবে। ওই রাজন্যার জন্য গিফটস কিনতে যেতে হবে। তো তুমি তাড়াতাড়ি রেডি হয়ে ঠিক সময় মতো অফিসে চলে যাও। সোমরাজবাবু যে আমার হাতটা ধরেছেন এটাই অনেক। একটু কাঠখোট্টা বলে আমাদের প্রেমটা এভাবে মাঝখানে ঝুলে তো থাকতে পারে না, তাই না? আমাকে যা করার করতে হবে। আজকে ডিসপ্যাচের পর সব কাজ মিটে গেলে দাদা ভাইয়ের অ্যানিভার্সারিতে সোমরাজবাবুকে আমার মনের কথাটা বলে দেবো। কি বলবো? আই লাভ ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে সোমরাজবাবুকে বলতেই হবে, ওনাকে আমি খুনসুটির একটু উপরেই স্থান দিয়েছি। আজকে স্পেশাল দিনে স্পেশাল করে সাজবে তিথির বসু। কিন্তু তিথির কেউ যেন টের না পায়। শোনো, ঘাটালের প্রেমিক অজ্ঞান হোক না হোক, তোমার ওই ঠোঁটে লিপস্টিক পরা অবস্থা দেখে আমি অজ্ঞান হয়ে যেতাম এটুকু নিশ্চিত। তিতির, কি মনে? এ নাও বাড়ির টিফিন।
আজকে তুমি বাড়ির টিফিন খাবে, বাইরের খাবার একদম খাবে না। কাল সারা রাত জেগে তুমি কাজ করেছো, প্রচুর ধকল গেছে। আসি। কাকিমণি, তুমি কখনো তোমার মনের মানুষকে তোমার মনের কথা বলেছো? মনে করো কেউ তাকে এমন একটা খারাপ কাজ করতে হচ্ছে, আচ্ছা তাহলে সেই মানুষটাকে কি পাপী বলা যায়? আমার মনের মানুষ কি আর আমার মতো আছে দিদির? সে আজকাল কি সব পাপ পুণ্যের কথা বলছে। আমি তো কিছুই বুঝতে পারছি না দিদির। আমার না খুব টেনশন হচ্ছে জানো। ও দিদি বলো না, তোমার কাকাই কোনো ভুল কাজ করছে না তো? কাকাই কিচ্ছু হয়নি কাকিমণি, কাকাই তোমায় খুব ভালোবাসে। চাই থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ আমি অভিজিৎ বলছি। একবার প্লিজ ওয়ার্কশপে আসুন না ম্যাডাম, খুব দরকার। কেন বলো তো, কি হয়েছে? ম্যাডাম স্টোরে 10টা মালের পেটি কম আছে। কি? দুটো ড্রেস প্যাচ। আমি তো কিছু বুঝতে পারছি না ম্যাম, সমস্ত কিছু গুনে রেখেছিলাম, কিভাবে যে মিসিং হলো বুঝতে পারছি না ম্যাডাম। আপনি প্লিজ একবার তাড়াতাড়ি একবার ওয়ার্কশপে আসুন ম্যাম, আমার খুব টেনশন হচ্ছে ম্যাডাম। ঠিক আছে তুমি টেনশন করো না, আমি আসছি। 10টা পেটি কোথায় গেল? এত কষ্ট করে সারা রাত জেগে কাজ করার পরে হঠাৎ করে ডিসপ্যাচের আগে 10টা পেটি মিসিং হয়ে গেল, কি করে সম্ভব এটা? বাবা তুমি তো দেখছি একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেছো। ঠিক আছে যাক যাক, আজকে আমি এত খুশি যে সবার আমি সব দোষ ক্ষমা করে দিতে পারি। আজকে স্টোর রুমে টাইম বম লাগিয়ে আমি আমার জীবনের সব থেকে বড় শত্রুকে একেবারে উড়িয়ে দেব। আমার জীবনের সব থেকে বড় শত্রু 27 টুকরো হয়ে ফেটে যাবে একেবারে। মুনমুন, এই মুনমুন শোন, তোর টাকা। মুনমুন কি রে বাবা, টাকা না নিয়ে চলে গেল, কি আশ্চর্য। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত বারণ করার পরেও তোমার এই শরীর খারাপ, তারপরেও তুমি ভেতরে এলে? আমি আপনাকে হেল্প করতে এসেছি, আপনি একা পারবেন না। এই সবকটা পেটিতে কি নাম্বারিং করা আছে সবটা আমি জানি, কোন পেটিতে কি আছে, কোন পেটিগুলো হারিয়েছে কোন নাম্বারের, সেগুলো আমি হেল্প করতে এসেছি আপনাকে। আপনি একা পারবেন? তিতি তুমি কি বলছো বলো তো? এগুলো মানুষের শরীর আগে, ব্যবসা আগে নয়। আরে আপনি আমাকে পরে বকা দেবেন, আপনি বুঝতে পারছেন না 10টা পেটি মিসিং হয়ে গেছে। এই প্রজেক্টটা জবে থেকে শুরু হয়েছে, শুরু থেকে সমস্যা হয়ে চলেছে। আপনার স্ত্রীকে মারার জন্য স্টোর রুমে বম ফিট করে রাখা রয়েছে। এই তিতি, তিতি কে ফোন করেছিল, কি বললো বলো? কেউ একটা ফোন করে বললো এখানে বোম ফিট করে আছে। আপনি বেরোন, আপনি বেরোন তো, আপনি বেরোন মানেটা কি? বেরোন মানেটা কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আমি তোমাকে একা রেখে এখন বেরিয়ে যাবো? বাপ তিতির মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, তিতির মাথা ঠান্ডা করো। আননোন নাম্বার থেকে ফোন এসছে, এটা প্র্যাঙ্ক কল হতে পারে। হ্যাঁ প্র্যাঙ্ক কল হতে পারে। প্র্যাঙ্ক কল নয়। আমি যে ফোন করেছিল তাকে জেনুইনলি কনসার্ন মনে হলো, তার গলায় কেমন একটা ভয়। প্র্যাঙ্ক কল নয়। আমি বলছি তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি কোথায় কোথায় বোম আছে, আমি দেখছি। দেখছি মানে এটা কি? দেখে কি হবে সোমরাজ বাবু? সোমরাজ বাবু দেখে কিচ্ছু হবে না, আমরা বোম ডিক ইউজ করতে পারবো না। আপনি প্লিজ চলুন এখান থেকে, চলুন বাড়ি চলুন, তুমি যান। ওই যে বোম ওখানে ফিট করা আছে, তুমি দেখতে পাচ্ছ। আর 5 মিনিট বাকি, 5 মিনিটের মধ্যে আমাদের এখান থেকে বেরোতে হবে। এই স্টোর রুম জোনের বাইরে যেতে আমাকে 5 মিনিটের মধ্যে। চলো এখান থেকে, তিতি ফাস্ট। তিতি দাঁড়িও না, এসো। এক সেকেন্ড,
5 মিনিট সময় আছে না? হ্যাঁ তো কি আছে, 5 মিনিট সময় আছে তো কি হয়েছে? 5 মিনিট সময়ের মধ্যে ওই ভেতরে যেসব জিনিসগুলো আছে ওগুলো সব আমাদের রক্ত জল করা পরিশ্রমের জিনিসপত্র, ওভাবে ফেলে রেখে যেতে আমি পারবো না। আমি সবকিছু নিয়ে আসি। পাগলামি করো না, তুমি পাগলামি করছো নাকি? না না না, আপনি বুঝতে পারছেন না। আমার কথাটা শোনো, তুমি ভেতরে যাবে না। আমি ঠিক নিয়ে চলে আসবো। আমি বলছি ঠিকই, আমার কথাটা শোনো, তুমি ভেতরে যাবে না। আমি নিয়ে আসবো। আপনি এখানে থাকুন, আপনি এখানে থাকুন, আমি নিয়ে আসবো। আপনি যান, আমি আসছি। দিদি আমার কথা শোনো। একটা করে নিলে হবে না, এভাবে একটা করে। দিদি 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 আমার কথা শোনো, এখন ছেড়ে দাও, হয়ে গেছে। আপনি কেন ভেতরে নেন? আপনি যান, আমি নিয়ে যাবো। বোঝার চেষ্টা করো দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে তোমার জন্য আমার ভাই হসপিটালে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তোমাকে তো আমি ছাড়বো না। আপনি কিন্তু ভুল করছেন। ভুল আপনি করছেন। আমি আপনাকে প্রায়শ্চিত্ত করার সময় দিলাম 2 দিন। মনে রাখবেন 2 দিন। সিসিটিভি ফুটেজ ডিলিট করা থেকে শুরু করে যে অফিসার অনেস্টি নিয়ে পুরো ব্যাপারটাকে দেখছিল, ইনভেস্টিগেশন করছিল, তার সাসপেনশন অবধি আপনারা সবকিছু করেছেন। তাই তো বাধ্য হয়ে আপনার কাছে এলাম আপনাকে এটা মনে করিয়ে দিতে যে আপনি এরকম একটা দুশ্চরিত্র লম্পট ছেলের বাবা হলেও আপনি একজন জনপ্রতিনিধি। আমাদের ভোটের জোরেই কিন্তু আপনি মন্ত্রী। আপনার সংসারের হাড়ি থেকে শুরু করে আপনার ক্ষমতা সবটাই আসে আমাদের ভোটের ক্ষমতায়। বাবার কর্তব্যতে মজে থেকে সাধারণ মানুষকে বিচার পাইয়ে দেওয়ার কর্তব্য কি করে ভুলে যান বলুন তো আপনারা? কত বড় বড় কথা বলে যাচ্ছেন ম্যাডাম। একজন সাংবাদিক হয়েও একজন জনপ্রতিনিধির চরিত্রে বিনা কারণে বিনা প্রমাণে খালি লাগিয়ে যাচ্ছে। আমার একটা রিপোর্ট আপনার সারা জীবনের কেরিয়ার, সংসার, আপনার পরিবারের সবার জীবন নিমেষে শেষ করে দিতে পারে। না না, আমি সেসব কিছু করছি না। আপনার দেওর হাসপাতালে, আপনার মন ভালো নেই, তাই সেসব কথা ছেড়ে দিলাম। আপনাকেও আমি ক্ষমা করে দিলাম। তবে কি জানেন ম্যাডাম, আমি তো পাবলিক ফিগার, তাই একটু বুঝে শুনে চললে ভালো। আপনি প্রমাণ জোগাড় করে আনুন ম্যাডাম, তারপর আপনার সব বিচারের দায়িত্ব আমি নেব। আপনার থেকে বয়সে বড় বলে আপনাকে আমি একটা সাজেশন দিচ্ছি। আমার মনে হয় আপনি কিন্তু বেকার এই ঝামেলায় জড়াচ্ছেন। এতদিন ধরে তো চেষ্টা করলেন, পারলেন কি? পারলেন না, আর পারবেনও না। এই প্রমাণ জোগাড়ের জন্য বৃথা সময় নষ্ট না করে বরং আসুন দুজনে মিলে ঠান্ডা মাথায় বসে একটু আলোচনা করে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যাক। আমার মাথা তখনই ঠান্ডা হবে যখন পুলিশ আপনার ছেলেকে অ্যারেস্ট করবে। এবার আপনি ঠিক করুন, আপনি আপনার ছেলেকে অ্যারেস্ট করাবেন নাকি আমি পুলিশকে দিয়ে জোর করি আপনার ছেলেকে অ্যারেস্ট করাবো? আমি যদি কাজটা করাই আপনার ইমেজের কি অবস্থা হবে সেটা কিন্তু একটু ভেবে নেবেন। আমি আপনাকে 2 দিনের সময় দিলাম। অনেকক্ষণ ধরে সহ্য করছি, আর একটা কথা বলে না। চুপ চুপ, একদম চুপ। অন্যায় করে আবার বড় বড় কথা বলা হচ্ছে। একটা কথা কান খুলে শুনে রাখো, আজকে তোমার জন্য আমার ভাই হসপিটালে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তোমাকে তো আমি ছাড়বো না। তোমার বাবাকে কোনো বাবাই আমাকে আটকাতে পারবে না।
আরে পর্ণা দত্ত, আপনি কিন্তু ভুল করছেন। ভুল আপনি করছেন। আমি আপনাকে প্রায়শ্চিত্ত করার সময় দিলাম, দুদিন। মনে রাখবেন, দুদিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার মনে হয় আপনি কিন্তু বেকার এই ঝামেলায় জড়াচ্ছেন। এতদিন ধরে তো চেষ্টা করলেন, পারলেন না, আর পারবেনও না। আপনি প্রমাণ জোগাড় করে আনুন ম্যাডাম, তারপর আপনার সব বিচারের দায়িত্ব আমি নেব। যোগ্য দাদা, এত দূর এসে আমি কিছুতেই ফিরে যাব না। ওই রনিকে আমি ধরবই, কিন্তু কি করে, কোথা থেকে প্রমাণ পাবো আমি? সৃজন, আমি 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 একদম খেয়াল করিনি, বুঝতে পারিনি আসলে। পর্ণা, তুমি নিজের কি অবস্থা করেছো একবার দেখেছো? হ্যাঁ, সত্যি পায়ের চটিটা পর্যন্ত নেই তোমার, চোখ দুটো লাল হয়ে রয়েছে তোমার। তুমি এক মনে কি ভাবছিলে বলো তো? আরে ঠিক সময় আমি না আসলে তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। পর্ণা, এক মুহূর্তের জন্য আমি তোমাকে হারিয়ে ফেলতাম। আপনি প্রমাণ জোগাড় করে আনুন ম্যাডাম, তারপর আপনার সব বিচারের দায়িত্ব আমি নেব। প্রমাণ? সৃজন, আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। পর্ণা, এই লরিটাই তোমার পেছনে আসছিল, ওটা আবার ফিরে আসছে। পর্ণা, মনে হচ্ছে এই লরিটা তোমাকে টার্গেট করেছে। পর্ণা শোনো, দুদিন পর আমাদের ডিভোর্স হয়ে যাবে ঠিকই, কিন্তু আমার চোখের সামনে তোমার কেউ ক্ষতি করবে সেটা আমি মেনে নিতে পারবো না। আমি হাত গুটিয়ে থাকবো? আমি অতটা দুর্বল ছেলে নই পর্ণা। আমি দেবনারায়ণ দত্তের বংশধর, দত্ত বাড়ির ছেলে আমি। পর্ণা, আমি ওদের ছাড়বো না, একটাকেও ছাড়বো না আমি। বলো বলো, তুমি কি চাও, কি করতে হবে আমাকে বলো, আমরা দুজনে মিলে শেষ দিকে ছাড়বো। এই লড়াইটা আমরা একসাথে লড়বো পর্ণা। সৃজন, এই যে তুমি আমার পাশে এসে দাঁড়ালে, তুমি আমাকে বললে যে তুমি এই লড়াইটা আমার সাথে লড়তে চাও, সেটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু এই লড়াইটাতে আমি তোমাকে সামিল করতে পারবো না সৃজন। কেন কেন পারবে না পর্ণা, বলো। ও, তোমায় আমি এটা থেকে সরে আসতে বলেছিলাম বলে তুমি জেদ ধরেছো? যা করবে একাই করবে? না সৃজন, সেটা একেবারেই নয়। কিন্তু বিশ্বাস করো, আমি কেন তোমাকে আমার সাথে সামিল করতে পারবো না তার আসল কারণটা আমি তোমাকে বলতে পারবো না। পর্ণা, আমাদের মধ্যে যদি এতটুকু ভালোবাসা থেকে থাকে না, তাহলে সেই ভালোবাসার দিক বলো বলো, কেন আমি থাকতে পারবো না তোমার পাশে? যদি আমার বাবুর জন্য তোমার মনে বিন্দু মাত্র ভালোবাসা থেকে থাকে, তাহলে সেই ভালোবাসার দিব্যি দিয়ে গেলাম। আমার বাবুকে এসবের মধ্যে তুমি জড়াবে না, ব্যাস। এই তুমি আমায় কোন ধর্ম সংকটে ফেললে যোগ্য দাদা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজকে আপনার ভাই হাসপাতালের সমস্ত মুমূর্ষু রোগীদের বাঁচিয়েছেন, তার জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আরে ডক্টর, এটা তো আমার ডিউটি ছিল, আপনি প্লিজ ওকে দেখুন। আমি দেখছি সেটা, আপনি স্লিং ব্যাগটা পরান। ডক্টর, আমি ঠিক আছে, আমার লাগবে। স্যার, আমি দেখছি বললাম তো, আপনি প্লিজ স্লিং ব্যাগটা পরান। স্যার, নার্স চলুন। ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।
কোনো ইমপ্রুভমেন্ট নেই না ডক্টর? আপনার ওপর যখন এতজনের আশীর্বাদ আছে, দেখবেন কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আসুন আমার সাথে। হ্যাঁ স্যার, চলুন। ভাই, বলছি তুমি একটু রিসেপশনে বসে খেয়ে নাও না গো। এ কি, পালস কমে যাচ্ছে, প্রেশারও কমে যাচ্ছে। ডক্টর, ডক্টর! নার্স, নার্স! কি কি বলে গেল? আরে এত কাণ্ড করে, এত কষ্ট করে পাওয়ার কাটের ঝামেলাটা সামলানো গেল, আর শেষ রক্ষাটাই হবে না। এই ফুলকি, ফুলকি, তুমি আমাদের ছেড়ে কোথাও যাবে না, কোথাও যাবে না। এই ফুলকি, তোমার ভাইয়ের ওপর রাগ হয়েছে না? দেখো, দেখো ভাই এখন কত কি করছে, তুমি তো সারা দেবে না। ডক্টর, প্লিজ প্লিজ এক্সকিউজ মি। পেশেন্ট তো সিঙ্ক করছে, একবার জ্ঞানটা ফিরলে একটা চেষ্টা করা যেত। জ্ঞান ফিরবে ডক্টর, জ্ঞান ফিরবে। ও যখন আমাদের কারোর ডাকে সাড়া দিচ্ছে না, তখন আমি এমন একজনের কাছে যাব যিনি ফুলকিকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারবেন। ফুলকিকে তো ফিরে আসতেই হবে। এই ফুলকি, তুমি যাকে সব থেকে বেশি ভরসা করো, আমি তার কাছে যাচ্ছি। তোমাকে তো ফিরে আসতেই হবে ফুলকি। তুমি এইভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। আমি আসছি আমি। ভাই, ভাই, ভাই কোথায় গেল রে? বাড়িতেও তো সবটা জানাতে হবে, আর হাত পায়ে কাছে। চুপ চুপ। ডক্টর, কিছু একটা করুন না। কিছু কি করা যায় না ডক্টর? এইটুকু একটা বাচ্চা মেয়ে, সে কিনা আমাদের চোখের সামনে দিয়ে এভাবে চলে যাবে, আর আমাদের সেটা দেখতে হবে। যেন কিছু না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকিকে ফিরিয়ে দাও মা, ফুলকিকে ফিরিয়ে দাও মা, ফুলকিকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও মা ফুলকিকে। আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ফুলকি, ফুলকি, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। আমি বুঝতে পারছি তোমার হয়তো কোনো কারণে অভিমান হয়েছে, তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ, কিন্তু আমি তোমায় কোথাও যেতে দেব না ফুলকি। আমি তোমাকে বক্সিং শেখাবো ফুলকি, আমি শেখাবো তোমায় বক্সিং। আমি তোমায় যা যা বলেছি রাগের মাথায় সব ভুলে যাও ফুলকি। আমি কোথাও যাচ্ছি না ফুলকি, আমি তোমার কাছেই থাকছি।
লাবু ওটা চলতে শুরু করেছে। রোহিত, রোহিত তাকা, রোহিত চোখ খুলে দেখ, পুলকির মা কালী চমৎকার করেছে। আমি জানতাম, আমি জানতাম। পুলকি, পুলকি তাকাও, তাকাও পুলকি, পুলকি একটা বার চোখ পেলে তাকাও। জ্ঞান ফিরে এসেছে, ডক্টর চ্যাটার্জিকে খবর দিতে হবে। পুলকি, পুলকি আমি জানতাম মা, তুই জামাইয়ের এই ভালোবাসা না দেখে কোথাও যেতে পারিস না। যে প্রমিসটা আমি করলাম সেই প্রমিসটা আমি রাখবো পুলকি। তোমাকে বক্সার তৈরি না করে আমি কোথাও যাব না। দেখো, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাঙাবো, কি শাড়ি দিলেন মা? মানে মা, আগের বছরও তো মহালক্ষ্মী পুজোয় আমাদের দামি গয়না দিলেন, কত দামি কাঞ্জিবরম শাড়ি দিলেন, আর এই বছরে মা এরকম তাঁতের দড়ি কাটা শাড়ি। হ্যাঁ, এই শাড়ি হাতে করে দিলেন কি করে মা? এভাবে কেন বলছো? শাড়িগুলো তো ভালো। আসলে কি বলতো রাগাবো, তুমি তো ভিখিরি পরিবার থেকে উঠে এসেছো, যা পাও সেটা কি মাথায় করে রাখতে চাও। আমাদের তো আর ব্যাপারটা সেরকম নয় না। ফুল বউ, যা মুখে আসছে তাই বলছো? 1000 বার আমি তোমাদের বলেছি, এই মেয়েটার মুখের যোগ্য তোমরা নও। বলছি যেটা শুনতে পেলে আবার উত্তেজিত হয়ে চলে আসবে, তুমি একটু শান্ত হও বড় মা, প্লিজ প্লিজ। বলছিলাম যে পাখিকে ছোট করলে কিন্তু ও না ছোট হয়ে যাবে না, তার কারণ ও যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে জানে, আর সেটাই ওর সব থেকে বড় গুণ। আর ও খুব ভালো করে বোঝে যে কতটুকু হলে জীবন চলে যায়, আর আমার মনে হয় এই গুণটা সবার থাকলে ভালো থাকা যায়। সত্যি রাঙা ঠাকুর, না তুমি তোমার বউয়ের থেকে কতটা কি শিখেছো না শিখেছো জানি না, তবে লেকচার বাজিটা কিন্তু একদম ভালো কপি করেছো। কিছু মনে করবেন না মা, একটা কথা বলছি, দিতে না পারলে দিতেন না, তাতে কিছু এসে যেত না। তাহলে এরকম একটা তাতে দূরে কাটা শাড়ি, হ্যাঁ, এই তো বাড়ির কাজের লোককেও আমরা কখনো দিইনি। এই শাড়ি নিতে না মা আমাদের সম্মানে যথেষ্ট বাড়ছে। শোনো, সামর্থ্য যখন ছিল তখন তো প্রাণ ভরে ঢেলে দিয়েছি, একবারও মুখ ফুটে চাইতে হয়নি। জেঠুমো তুমি আবার আসতে গেলে কেন? যে আমি না কোষ, আজ বেলার ওপর সব চাপিয়ে দেওয়া অন্যায় হবে। ওদের 1000 অন্যায় সহ্য করেও যখন সামর্থ্য ছিল তখন প্রাণ ভরে দুহাত খুলে দিয়েছি, কিন্তু আজ যখন আমাদের দিন আনি দিন খাই অবস্থা, এই মহালক্ষ্মী পুজোর দিন বাড়ির লক্ষ্মীদের জন্য শাড়ি এলো, তারপরে এই কটু বাক্য শোনা কি আমাদের প্রাপ্য? বলো তোমরা। দেখো, ছবি বিশ্বাস আর উত্তম কুমার দাঁড়িয়ে আছে। এদের এসব বলে কোনো লাভ আছে কর্তামশাই? যদি বোঝবার হতো নিজেদের এই বেহাল হাল দেখেও কি বুঝতো না? আসলে ফুল বৌদি, সোনা বৌদি, এবারে
ফ্যাক্টরিটা পুড়ে না গেলে হয়তো আরেকটু খরচা করা যেত। আসলে আলতা বানানোর মেশিনটাই তো অকেজো হয়ে গিয়ে এত সমস্যা হয়েছে। দেখো, আবার ফ্যাক্টরিটা চালু করতে পারলে, আবার ব্যবসাটা আগের মতন হয়ে গেলেই আবার সবকিছু ঠিক হয়ে যাবে, এত সমস্যা হবে না। ফ্যাক্টরি আর এ জীবনে দেখে যেতে পারবো বলে তো মনে হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মাগো, একবার দেখে নি। আমাদের সর্বনাশ হয়ে গেল গো। তিল তিল করে বাঁচিয়ে রাখা বাইরে গুপ্তধন যে কাঠ কয়লা হয়ে গেছে, কিচ্ছু নেই। আমাদের কি সর্বনাশ হয়ে গেল মা, কি করলে তুমি? কাল রাতে বাড়িতে তো চোর ঢুকেছিল, সেই কি ওই গুপ্তধন চুরি করে নিয়ে পালালো? আমার কি সর্বনাশ হয়ে গেল রাগাবো। এই দেখো, মায়ের সব সম্পদ চুরি হয়ে গেছে। কত মুশকিল, কি করে বলবো, কত মুশকিল যে করে ভেঙে পড়বে না কথা শুনলে। মা, হ্যাঁ, তুমি কি ক্ষতি হয়ে যাওয়ার কথা বলছো? মা লক্ষ্মী আমাদের ছেড়ে চলে গেছে। ও, জেনে গেছে তার মানে? এই তো লক্ষ্মী এখানে বসে আছেন, কে নিয়ে যাবে আবার? না ফুলবো, মা আছেন ঠিকই, কিন্তু মা ঝাঁপি থেকে আমাদের এত বছরের গচ্ছিত গুপ্তধন চুরি হয়ে গেছে। এই দেখো, কি বলছেন মা? এই গুপ্তধনের কথা তো আমরা কোনোদিন জানতাম না মা। আমি আর কর্তামশাই ছাড়া কেউ জানতো না এই গুপ্তধনের কথা। হ্যাঁ, সব না জানিয়ে জানিয়ে রেখে দিন আর ধ্বংস করুন। গুপ্তধনের মতো মূল্যবান সম্পদ কেউ মা এই লক্ষ্মীর ঝাঁপিতে এরকম খোলা জায়গায় রেখে দেয়? সব সময় টাকা 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 ছাড়া আর কিছু চেনো না। বৌদিরা তো ভুল কিছু বলেনি ফুলদা, ওই জিনিসগুলোর মূল্য তো কম নয়। আজ বাড়ির যা দৈন্যদশা, একসময় বাড়ির লোকেরা ঠিক করে খেতে পর্যন্ত পাচ্ছিল না, আর তখন তো মা শুধু গলা শুকিয়ে গেছে। একবারের জন্য এই ধন সম্পদের নাম নেয়নি। শোনো মনি, এটা বেচে সংসারের ভাত কেনা হবে এমন চিন্তা কোনোদিন আমাদের মাথায় আসেনি। এটা ওই জন্য নয়, এটা মায়ের সম্পদ, মায়ের আশীর্বাদ, তাই মায়ের কাছে ছিল রাখা। এত বছর তো ওখানেই ছিল। মাঝখানে যখন আমরা বাড়িতে ছিলাম না, তখনও তো মা তার সম্পদ নিজেই আগলে রেখে দিয়েছেন, কিচ্ছুটি ক্ষতি হয়নি গো। আর আজকে যখন বাড়ি ভর্তি লোকজন আমরা সবাই আছি, তখন এই জিনিসটা নেই, এটা কি করে হতে পারে? ও রাগাবো, কালকে পুজো, আর আজ মা মহালক্ষ্মী তার সম্পদ এভাবে আমাদের হাত থেকে সরিয়ে নিলেন। এ কোন অমঙ্গলের ইঙ্গিত রাগাবো? আমার ভারী আশঙ্কা হচ্ছে, আমার গা হাত পা কাঁপছে, বিশ্বাস করো। কে নেবে বলো তো? বাড়ির মধ্যে থেকে তো জিনিসটা উবে যাবে না। চারদিকটা ভালো করে খুঁজে দেখবো। বড় মা, বলছি আপনাদেরকে জানানো হয়নি একটা কথা। কাল রাতে না বাড়িতে চোর এসেছিল। কে? এত বড় কথাটা তুমি এতক্ষণ বলনি? তুমি এই কথাটা কাল রাতে আমাদের জানাওনি কেন? ওদের তখন না অনেকটা রাত, আমি আর কুশবাবু চোরটাকে ধরেছিলাম। বাবাই প্রথম দেখেছিল চোরটাকে, কিন্তু ও না আমাদের হাত ফসকে পালায়। দাঁড়া তুমি, এই দাঁড়াও, দাঁড়াও, পালাচ্ছো কোথায়? দাঁড়াও। পাখি, তার কাছে কিছুই ছিল না চুরি করা জিনিস, হাত দুটো পুরো ফাঁকাই ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।